আমাদের পরিচয় দিবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় নিয়ে, বিরামপুরের একটা গুরুতর সমস্যা নিয়ে আমরা আলোচনায় বসছি। আশা করি আমাদের এই আলোচনাটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দেশের কাছে যদি যায় তাহলে একটু সমাধান হলেই স্থানীয় জনসাধারণের কল্যাণ হবে, এই মর্মে আজকের এই আলোচনা। আজকের আলোচনায় মূল বিষয় যেটা রয়েছে সেটা হলো বিরামপুরে নিরাপদ সড়ক চাই। এই বিষয়ের উপর আমরা আলোচনা করব। তো এখানে আমাদের উপস্থিত রয়েছে দৈনিক আলোচিত কণ্ঠের বিরামপুর প্রতিনিধি রানা সরকার, পাশাপাশি এখানে দৈনিক ঘোষণার দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন মিয়া, পাশাপাশি আমাদের ক্যামেরাতে রয়েছেন সাংবাদিক শফিক ভাই। তো আমরা এই আলোচনাটা প্রাথমিকভাবে করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। আর আমি দৈনিক ঢাকার ডাক বিরামপুর প্রতিনিধি। তো আমি প্রথমেই জানতে চাইবো রানা সরকার সাহেবের কাছে যে আমাদের বিরামপুরে এই নিরাপদ সড়কের বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্নটা হলো যে কিভাবে আমরা বিরামপুরে নিরাপদ সড়ক পেতে পারি। এই প্রশ্নটা তার কাছে আমার, কি উপায় অবলম্বন করলে আমরা পাবো, ভাই যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। বিশেষ করে আপনি যে প্রস্তাবটা বা প্রশ্ন করলেন আমাকে, আসলে নিরাপদ সড়ক চাই বিরামপুরে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিরামপুরের জন্য বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রাস্তাঘাটে অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের বিরামপুরে সেটা নেই। যেমন ধরেন, বিরামপুরে একটি গুরুত্বপূর্ণ এলাকা যদি আমরা বলতে যাই, এই যে বিরামপুর চালহাটির উপর দিয়ে কেডিসি রোড যেটা চলে গেছে, কেডিসি রোড সংলগ্ন নবাবগঞ্জ রোড, এই রোডটা খুবই ছোট আকারে, এবং ছোট আকার হিসেবে এখানে যানজটের একটা জটিলতা থেকেই যায় এবং অভিযোগের শেষ থাকে না, কিন্তু অভিযোগ দিয়ে তো কোনো কাজও হয় না। তো আমার মনে হয় এই রোডটা যেরকম একটা যানজট হয়, বিরামপুরে আরো রাস্তা আছে, সব মিলিয়ে যদি একটু দেখা যায় রোড সাইডে বাড়ানো এবং রোডের যে যানজট, রোড হিসেবে যে গাড়িগুলা চলাচল করে, যানবাহন পরিবহন, মালামাল পণ্যবাহী ট্রাক, বড় বড় ট্রাক, সেগুলো কিন্তু এই রাস্তার জন্য বিশেষ করে চলার উপযোগী নয়, তারপরে এই রোডে চলে। আমরা বিরামপুরে নিরাপদ সড়ক যদি করতে চাই, বা সেক্ষেত্রে আমাদেরকে আগে যানজট কমাতে হবে। রাস্তার পাশে বেপরোয়া ভাবে পার্কিং করে থাকে অটো, যে ব্যাটারি চালিত অটো রিক্সা এবং বিভিন্ন যানবাহন থাকে, এগুলো নিরসন আগে করতে হবে। আচ্ছা, এবারে আমি আমাদের দিনাজপুর জেলা ঘোষণাপত্র নয়ন মিয়ার কাছে জানতে চাইবো যে এই যে ভাই বললো যে যানজটের কারণেই সড়কের নিরাপদ আসতেছে না, আসলে কি যানজটের মূল উদ্দেশ্য, না এখানে আরো অন্য কোনো বিষয় থাকতে পারে? তাহলে যেহেতু সড়ক নিরাপদের বিষয়, উনি একটা বলছে যানজটের কারণে নিরাপদ সড়ক পাচ্ছি না, আসলে কি এই বিষয় না অন্য কোনো বিষয় আছে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আসলে আমাদের বিরামপুর শহরটা আগে ছিল ছোট, এখন সেই তুলনায় অনেক বড় হয়েছে। সবসময় আমরা জেলার দাবি করতেছি। আমাদের বিরামপুর ছোট একটি শহর, কিন্তু এটা বর্তমানে এমন একটা অবস্থা হয়ে আছে যে বাইপাস রোডটা দিলে আমার মনে হয় সাইডে যদি বাইপাস একটা রোড দেওয়া যায়, হাই রোডটা, তাহলে যানজটও তেমনটা হবে না, দুর্ঘটনাও এড়িয়ে যাবে, আমার যেটা মনে হয়। তো আসলে আমি তো এর আগে একবার মানববন্ধন হয়েছে যে নিরাপদ সড়ক চাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দিনাজপুর থেকে লোকজনও আসছিল, আসে দেখছে, তারা মাপজুপ করছে। হ্যাঁ, তো আমার যেটা সন্দেহ, আপনার নিরাপদ সড়ক তখনই হবে যখনই বাইপাস কোন রোড হবে। হ্যাঁ, শহর বাদে যখনই বাইপাস রোড হবে তখনই এটা নিরাপদ হবে আমার মনে হয়। এখন কার কি মতামত আমি জানি না, তবে আমার কাছে এটা মনে হলো। ধন্যবাদ। আপনি নিরাপদ সড়কের জন্য মূল বিষয় একটা বলছেন,
যেটা আসলে আমাদের দরকার। এই রাস্তাটা যদি বাইপাস রাস্তা যদি বিরামপুর শহরের মধ্যে থাকে তাহলে নিরাপদ সড়ক আমরা অনেক ক্ষেত্রেই পেতে পারি। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে এই নিরাপদ সড়কের জন্য বর্তমানে আমাদের গত এক বছরে কত মানুষের প্রাণ গেছে বলে আপনি মনে করেন? এই পর্যন্ত আমাদের বিরামপুরে প্রায় 10 জনের উপরে আমার আইডিয়ায় যে 10 জনের উপরে এই পর্যন্ত প্রাণ গেছে। হ্যাঁ, সেই প্রাণগুলো জীবনে কোনোদিন আর ফিরে আসবে না। এটা আমাদের চোখের সামনে ঘটনাটা ঘটছে। এই জন্য আমাদের মনে আছে যে প্রায় 10 জন হবে। কথা ঠিক আছে। এ যাবৎ আমাদের এই নিরাপদ সড়কের দাবিতে বিরামপুরে ইতিপূর্ব থেকে আন্দোলন চলে আসছে। হ্যাঁ। তো বিশেষ করে এই আন্দোলনটা থেকে থেমে যায়, আবার থেকে আবার হয়। দেশের পরিস্থিতি এবার অন্যরকম। নতুন সরকার আসছে, আমরা আশা করব যে নতুন সরকার অবশ্যই বিরামপুরকে উন্নয়ন করার জন্য একটু নজর দিবেন এবং নিরাপদ সড়ক দেওয়ার জন্য একটু ব্যবস্থা গ্রহণ করবেন। ইতিপূর্বে আমাদের মধ্য থেকেই অনেক ভাই ব্রাদার এবং ছোট বাচ্চারাও পর্যন্ত অ্যাক্সিডেন্টে মারা গেছে। খুব দুঃখজনক কথা। আমরা সাংবাদিকরা হয়তো এই বিষয়টা নিয়ে অনেকে লেখালেখি করছি এবং নিরাপদ সড়কের জন্য আমরা মানববন্ধনও করছি এবং জেলাতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাশাপাশি আমাদের আশ্বাসও প্রদান করা হয়েছে ওভারব্রিজ দেওয়ার বিষয় এবং জেব্রা ক্রসিং দেওয়ার বিষয়ে। তো এ পর্যন্ত এগুলো এখনো হয়নি। তো এ বিষয়ে নিরাপদ সড়কের জন্য এই জিনিসগুলো কত তাড়াতাড়ি করলে সড়কটা আরো নিরাপদ হবে, অনেক মানুষের প্রাণ যাবে না বলে আমি মনে করি। রানা সাহেব যদি একটু বলেন। বিষয় হচ্ছে, বিশেষ করে তাড়াতাড়ির বিষয়টা যদি বলি, আমরা ইচ্ছা করলে মনে করেন যে এলাকার সুবিধার্থে যে কোনো একটা বিষয় যদি আমরা নিরাপদ ভাবে করতে চাই, মনে যদি করি, আমাদের যে এই ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে এই বিষয়গুলো নিয়ে কাজ করে, রাস্তাঘাট বা যে কোনো বিষয় আর কি নিরাপদের ক্ষেত্রে, তারা যদি চায় খুব সহজেই খুব কম সময়ের মধ্যেই পদক্ষেপ নিলেই এগুলো সমাধান হয়ে যায়। আর এই যে আমার পাশে নয়ন সাহেব একটা কথা বলছে যে বাইপাস রোড, তো ওনার সঙ্গে আমি বিষয়টার কথায় একমত, আবার একমত না। কারণ হচ্ছে কি, একটা বাইপাস রোডই আপনার রোডে নিরাপত্তা এনে দিতে পারে না। তার কারণ আপনার রোডের নিরাপত্তা তখনই থাকবে একটি রোডে, এই শহরের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনার হাসপাতাল সাইড আছে, হাসপাতাল রোড যেটা, সেখানে স্পিড ব্রেকারের প্রয়োজন, যে ধরনের স্পিড ব্রেকারের প্রয়োজন সেই সমতুল্য ধরতে গেলে নাই। আর আপনার হচ্ছে মেন পয়েন্ট গুলো আমাদের ঢাকা মোড়, এখানে একটা পরিবেশ থেকেই যায় যে ঢাকা মোড়ের যে চিত্রটা, সেটা আমরা লক্ষ্য করলে আমাদের মনে হয় না যে এই নিরাপদ সড়কের উপর দিয়ে আমরা বিরামপুরবাসীরা চলাচল করি। এরপরে আমাদের ডিগ্রি কলেজ, সরকারি কলেজ আছে, কলেজ বাজারের ওইখানেও উপজেলা গেট আছে। মূল পয়েন্ট গুলাতে স্পিড ব্রেকারের প্রয়োজন, জেব্রা ক্রসিং প্রয়োজন, আপনার রাস্তা পারাপারের জন্য। না, এর মধ্যে অনেক বিষয় আমি একটু বলি। বিষয়টা হচ্ছে, আমি নিরাপদ সড়ক চাইছি এবং বাইপাস রোড বলেছি। আমার বাইপাস রোড যখন আমার চলে যাবে, তখন বাইপাসে তার আমার হসপিটাল পাচ্ছি না, বাইপাসে আমি কলেজ পাচ্ছি না। তাহলে সেই ক্ষেত্রে ওখানে তো আপনার হচ্ছে অ্যাক্সিডেন্টের কোনো ভয় আমার মনে হয় পাচ্ছি না। কারণ কি, যখন বাইপাস রোড হবে তখন তো 1 বাই 1 হবে, একটাতে শুধু যাবে আর একটাতে আসবে। তখন ওখানে ওনার কথাটাও যুক্তিসঙ্গত। কারণ যখনই একটা রাস্তা আমাদের বিরামপুরে রয়েছে, সেই রাস্তাটার যানজটটা বেশি। এখানে আপ হচ্ছে, ডাউন হচ্ছে। আমি বলতে চাই, বিশ্বাস করি, মনে করেন যে এটা যদি আবার হলো একটা বাইপাস সড়ক হয়, তাহলে মনে করেন যে ভাগ হয়ে যাচ্ছে, তখন কিন্তু হবে। আর আমি মনে পাচ্ছি না দুর্ঘটনা, এতদিন ধরে দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনার মূল কারণ আমি যেটা মনে করি, সেটা হলো ট্রাফিক আইন অমান্য করে চলাচল করা, হেলমেট ব্যবহার না করা, এটা একটা। তারপরে মনে করেন আপনার ওভারটেকিং করে চলাচল করা, ট্রাফিক পুলিশ নজরদারি নাই। আমাদের বিরামপুরে নিয়মিত ভাবে ট্রাফিক পুলিশও থাকে, এই থাকে না। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাংবাদিকরা লেখনির মাধ্যমে এবং আমাদের বিকল্প ভাবে মোবাইলের মাধ্যমে অনেক ভাবে আমরা অবগত করছি প্রশাসনের মাধ্যমে, কিন্তু এ পর্যন্ত হয় না। এই জন্যই অ্যাক্সিডেন্টটা আমাদের বিরামপুর শহরেই সবসময় বেশি হয়ে থাকে, এটা বলে আমি মনে করি। আচ্ছা, তারপর বলেন। তাহলে আপনি যে কথাটা বললেন, আমরা ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে
সাংবাদ মহল থেকে একটি প্রস্তাবনা করা হয়েছে যে বিরামপুরের সড়কটি একবারে একটি নিরাপদ সড়ক হিসেবে করতে অনেক কিছুই করা হয়েছে লিখিতভাবে। তো সেক্ষেত্রে কিন্তু কোনো রেসপন্স পদক্ষেপ হয়নি। আসে না। তাহলে আমরা মনে করব যে আমাদের বিরামপুরকে যারা শাসন করতেছে, আপনার সরকারি দপ্তরগুলো, এরা শুধু বিরামপুরে কর্মই করে যাচ্ছে, কিন্তু বিরামপুর বাসীকে বিশেষ করে অবহেলার চোখে দেখা হচ্ছে আমি মনে করতেছি। তার কারণ যদি এরকম না হতো তাহলে তারা বসবাস করতে, তাদের চোখের সামনে দেখতেছে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ রাস্তায়। এখন এই যে আমার নয়ন ভাই বললো যে বাইপাস রোড, আসলে বাইপাস রোড বলতে কি বোঝায় আপনার? ওয়ান বাই ওয়ান রোড একটা হচ্ছে, একটা রোডের সাথে বিভক্ত আরেকটা রোড আছে। বাইপাস রোড মানে কি? বাইপাস রোড হচ্ছে আমি শেষ করি, আপনার শহরের সাইড দিয়ে, হ্যাঁ আমি তখন শেষ তো করি। শহরের রাস্তার মাঝখান দিয়ে আর হলো ট্রাক চলবে না সেটাই। কিংবা বাস চলবে না। বাইপাস রোড অর্থাৎ হচ্ছে সাইড দিয়ে, যে কোনো এক না সাইড দিয়ে। আমি এটাই এই প্রসঙ্গে আসতেছি। আপনার বাইপাস রোডের দাবিটা আসলে বিরামপুরে ওই ধরনের কোনো পয়েন্ট আমার চোখে পড়ে না যে এই সাইড দিয়ে বাইপাস রোড করা সম্ভব, কিন্তু যেই রোডগুলো আছে এই রোডগুলোই নিয়মতান্ত্রিক চলাফেরার একটা পরিবেশ যদি তৈরি করা যায়, আমার মনে হয় বাইপাসের যে একটা অভাব আছে এটা 60% পূরণ হয়ে যাবে। আর রোডে তো আমাদের যানজটটাই নিরসন করা যায় না, সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা। যাই হোক, এখন আমি আপনার কাছে একটু প্রশ্ন করি ইমাম সাহেবের কাছে, সেটা হলো বিরামপুরে এই যানজট এরিয়া বলতে আমরা কোন কোন জায়গাটাতে বুঝবো, কোন কোন এলাকায় বেশি যানজট হয়ে থাকে বলে আপনি মনে করেন? আমার কাছে যেটা ইনফরমেশন আছে এবং যেটা আমার চোখে পড়ছে সেটা হলো আমাদের নবাবগঞ্জ রোড। তবে এর আগে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন রেলগেটটা ভেঙে বড় করার আশ্বাস দিছিল, কিন্তু করে নাই কখনো। ওরা শুধু বলে গেছে, হ্যাঁ, কিন্তু কখনো করে নাই। যাই হোক, না, ঠিক আছে, নবাবগঞ্জ রোডের কথা বলছেন, মানে রেলগেট থাকে যে নবাবগঞ্জের রাস্তাটা, এই কুরসিং রেল কুরসিংটা, এখানে একটা যানজট। এবং আমারও মনে হচ্ছে যে এই রাস্তাটা ঢাকা মোড় থেকে এই জায়গাটা যানজটটা বেশি, এবং অ্যাক্সিডেন্ট এদিকে কম হয়, কিন্তু ঢাকা মোড়ের ওই সাইডটাতে বেপরোয়া গাড়ি চলা, হয়তো পার্কিং তারা করে বেপরোয়া ভাবে, পার্কিং এর স্থান ছাড়াই তারা পার্কিং করে, এবং অনেক ড্রাইভাররা রয়েছে যারা ট্রাফিক আইন জানে না, এবং গাড়ি চালার জন্য যে আইন দরকার, সচেতনতার দরকার, তারা অনেকেই জানে না। এই অদক্ষ এবং সাধারণ পাবলিক একটা হাটে যে যাবে ফুটপাতের উপর, সেই ফুটপাত। এবার আমি রানা সাহেবের কাছে জানতে চাবো, বা আমাদের 5ই আগস্টের পরে অনেক কষ্টের পরে দেশ এবার ভালোর দিকে আসছে, এবং কিছুদিনের মধ্যে আমরা জানতে পারছি নতুন সরকার আমাদের, তারেক জিয়া আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন, এবং সে দেশ পরিচালনা করতেছেন, বিএনপি দেশ পরিচালনা করতেছেন। সেই লক্ষ্যে আমাদের বিরামপুর এলাকা অর্থাৎ 6 আসনে 4টি উপজেলা, তার মধ্যে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট, তার মধ্যে আমরা বিরামপুরের বাসিন্দা। তো এই বিরামপুরের মধ্য দিয়েই একটা মহাসড়ক চলে গেছে, অন্য উপজেলাতে এটা অতটা পড়েনি, সেহেতু এই উপজেলার উপরে প্রভাবটা বেশি। তো সেই উপলক্ষে আমাদের একজন মন্ত্রী, আমরা এমপি পেয়েছি ডাক্তার AZM জাহিদ স্যারকে, পাশাপাশি তিনি একজন মন্ত্রী। তো আমরা তার কাছে কি এই আবেদনটা করতে পারি কিনা যে আমাদের এই সড়কের নিরাপদ, এবং এলাকার মধ্যে অনেক কাঁচা, অনেক অকেজো রাস্তা আছে, মানুষ চলাচল করতে পারে না, এবং তিনি নিজেও দেখে গেছেন যে এমন এমন রাস্তা আছে, গ্রামের লোকজন বলছে যে মানুষ বিবাহ করতে আসলে ওই রাস্তার জন্য শুনে ঘুরে যায়। তো এই রাস্তাগুলো সংস্কার করার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তো আমাদের এই নিরাপদ সড়ক, বিরামপুরের উন্নয়ন, বিরামপুরের জেলার দাবি, এই বিষয়ে আপনাদের কিছু বলার আছে? বিষয় হচ্ছে আমাদের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর এবং ঘোড়াঘাট এই 4টি থানা মিলে 6 আসন প্রাধান্য দেওয়া হয়। 6 আসনে আমাদের বিগত কয়েক বছর পর আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি, আমি চিনতাম না, বিরামপুরের অনেকেই চিনতো না, আবার অনেকে চিনতো। এই ব্যক্তিটা ব্যক্তিগত ভাবে আমি যতদূর জানি ভালো, আমার কাছে ভালো মনে হয়েছে, এবং আমরা চেয়েছিলাম যে এই ধরনের একটা ভালো মানুষই আমাদের বিরামপুর বা এই 6 আসনের জনসাধারণের সেবার জন্য এগিয়ে আসুক, আমরা তাকে সহযোগিতা করব। আমরা সাধারণ জনগণ যদি সহযোগিতা না করি, আমাদের উপরে যারা সহযোগিতা দেওয়ার জন্য বসে থাকবে তারা কিন্তু এককভাবে কিছু করতে পারে।
আর আরেকটা বিষয় হলো অধ্যাপক ডক্টর এজেড জাহিদ সাহেব অলরেডি প্রস্তাব দিয়েছেন, বিরামপুরবাসী নয় শুধু, এই 6 আসনে রাস্তাঘাট কোথায় কিভাবে অবহেলিত ভাবে আছে তিনি এইগুলি সম্পূর্ণরূপে সুন্দর এবং সচ্ছল ভাবে প্রস্তুত করণীয় ক্ষেত্রে ঘোষণাও দিয়েছেন। আমি দেখেছি বিগত 25শে ফেব্রুয়ারিতে ইফতার পার্টি হয়েছে সরকারি কলেজ মাঠে। ইফতার শেষে কিন্তু আপনার উনি বলেছেন জনসাধারণের মাঝে যে যাক, এখন রাস্তাঘাটের আমি বিষয়ে এই নয়ন আমরা সাহেবকে আশাবাদী। জানবো, সেটা হলো যে আমাদের এই স্যারের নিকট আমাদের বিরামপুরের যে নিরাপদ সড়কের দাবি অনেক দিনে, আপনার এখানে কিছু বলার আছে কিনা? এনার দ্বারা আমাদের তার কাছে কোনো দাবি আছে? না না, স্যার তো নিজেই ডাইরেক্টলি বলে দিছে। ওনার সর্বপ্রথম কাজই উনি বলে দিছে সরাসরি, উনি যেখানে যাচ্ছে সেখানে ডাইরেক্টলি বলে দিছে সর্বপ্রথম আমি আগে রাস্তাঘাট গুলো অন্তত ঠিক করার ব্যবস্থা করে দিই। আপনি দাবি বলতেছেন কেন? আমরা কি দাবি করব? আমরা দেখে আসলাম। আমরা যেটা দাবি করব অলরেডি আমাদের দাবি করা, আমাদের মনোনীয়, আমাদের মনে এটা চিন্তা ভাবনা আসার আগে উনি নিজেই প্রকাশ করেছেন। প্রকাশ করে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের দাবি করতে হয় না, কিন্তু রুলস এবং দেশের প্রেক্ষাপটে লিখিতভাবে কিছু আবেদন থাকে, সেই আবেদনগুলি করতে হয়। উনি সার্বিক সহযোগিতা করবে, আশা করা যায় উনি আমাদের পাশে দাঁড়িয়েছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা আছি তার। যাই হোক, আজকে আমাদের এলাকার আমাদের সাথে প্রথম একটা স্টেপ আমরা গ্রহণ করছি যে দেশ এবং জনগণের কল্যাণে আমরা কিছু আলোচনা করব। তো আজকে আমরা এই পর্যন্তই আমরা সমাপ্ত করছি। আশা করি দেশের মানুষ আমাদের বক্তব্যটাকে এবং স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধি এটা দৃষ্টিগোচর করবেন, এ বলে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খালি মোবাইল দেখছে।